নমস্কার, সান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। এনসিসির উদ্যোগে মঙ্গলবার রাজধানীর শহীদ ভগৎ সিং হোস্টেলে এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এনসিসি ছেলে মেয়েদের নিয়ম শৃঙ্খলা এবং দেশের প্রতি একাগ্রতা বাড়ায়। পাশাপাশি এনসিসির মাধ্যমে ছেলে মেয়েদের স্কুল জীবন থেকে ভারতীয় সেনাবাহিনীতে অংশ নেওয়ার জন্য মানসিকতা গড়ে তোলে। এনসিসি জন্মলগ্ন থেকে এই দায়িত্ব পালন করে আসছে। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যন্ত হয়েছে এনসিসির মাধ্যমে। তিনি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েদের এনসিসিতে প্রশিক্ষণ নিতে পাঠানোর জন্য, তাহলে তারা স্মার্টফোন হাতে নিয়ে বসে থাকবে না এবং নেশা থেকে দূরে থাকবে। ছেলে মেয়েদের মধ্যে দেশপ্রেম এবং নিয়ম শৃঙ্খলা উদয় হবে বলে অভিমত ব্যক্ত করলেন রাজ্যপাল। कैंप अगरतला में इतने बड़े पैमाने पे 500 के बच्चों के साथ हो रहा है। ये एक अच्छा कार्यक्रम है। एक भारत श्रेष्ठ भारत ये नारा से ऑल इंडिया लेवल पे प्राइम मिनिस्टर ने एनसीसी कैडेट्स के लिए प्रत्येक कार्यक्रम दिया है। उसके हिसाब से ये प्रोग्राम इधर पहली बार हो रहा है। मैं वो ऑफिसर सबको मैं कंग्रेचुलेट करता हूँ। और जो एनसीसी है वो एक डिसिप्लिन सिखाता है और नेशनल स्पिरिट बढ़ाता है और नेशन को ये आर्मी में यूनिफॉर्म सर्विसेज में ज्वाइन होने के लिए और देश को बचाने का या मानसिकता है वो पहले से ही बच्चों में लाने का एक अच्छा ऑर्गेनाइजेशन है। ये पहले से जब अपना को स्वतंत्र आया था, स्वतंत्र आए सो टाइम से भी ये चलते हुए आ रहे। इससे एनसीसी कैडेट में से ही बहुत से लोग आर्मी में और मेजर जनरल्स तक गए हैं। রেলে কাটা পড়ে মৃত্যু এক বৃদ্ধার। মৃতার নাম ভালোবাসা পোদ্দার। ঘটনা দক্ষিণ চরিলাম করইমুড়া পোদ্দার পাড়া এলাকায়। এদিন সকালে শাবনুর থেকে আগরতলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় এই ৯৫ বছরের বৃদ্ধার। এলাকার যুবক সমীর পোদ্দার বলেন, এই এলাকার ৯৫ বছরের স্বামীহারা বৃদ্ধা ভালোবাসা পোদ্দার সবসময় মাটিতে ভর দিয়ে রেল রাস্তা অতিক্রম করতেন। বয়সের ভারে সোজা হয়ে হাঁটা চলা করতে পারতেন না। দুহাতে এবং দুপায়ে মাটিতে ভর দিয়ে চলাফেরা করেন। আজ সকালবেলা রেল রাস্তা অতিক্রম করে বাড়িতে প্রবেশ করার সময় ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় ভালোবাসা পোদ্দারের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে রেল রাস্তায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনী। ছুটে আসে এলাকাবাসী। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ডোম এনে ভালোবাসা পোদ্দারের ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহের অংশগুলো একত্রিত করে নিয়ে আসে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঠিক একই স্থানে এখন পর্যন্ত রেলে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি তুলছে, এই স্থানে রেল রাস্তা অতিক্রম করার জন্য গ্রামবাসীদের স্বার্থে একটি রেলওয়ে ক্রসিং দেওয়া দরকার। কোন ট্রেনটাতে? ওই তো প্যাসেঞ্জার ট্রেনটা যাওয়া চিনতে পারছি। ওনার নাম কি? ভালোবাসা পোদ্দার। এটা দক্ষিণ চলাম ফুদ্দাপাড়া। আনুমানিক ওনার বয়স কত হবে? ৯৫। আপনারা কি কোন ফায়ার সার্ভিসকে বা থানাতে ফোন করেছেন, যে ঘটনাটি জানিয়েছেন? হ্যাঁ, ফায়ার সার্ভিস এসেছে? কোনখানে? ওই তো ব্রিজের রেল ব্রিজের উপর আছে। এখনো বডি নেয়নি? বডি নেই। কি বলেছে ওরা? আসবে, আজ নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্র এলাকায় বাসিন্দাদের পানীয় জলের তীব্র সংকটের নিরসনের জন্য দাবি জানিয়ে আসছিল জল সম্পদ দপ্তরকে। অবশেষে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে ১০,০০০ জিপিএস ক্যাপাসিটি ডিপ টিউবওয়েলের উত্তোলন হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ। মন্ত্রী বলেন,
দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট ছিল। অবশেষে আজকে তার নিরসনে ব্যবস্থা হয়েছে। এখন আর এলাকা জলের আর সমস্যায় থাকবে না বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, শুধু রাজর্ষি ক্ষেত্রে সন্নিকটে পানীয় জলের সমস্যা সমাধানে নয়, পুরো উদয়পুর এলাকায় মানুষের জলের সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে মানুষকে যত খাদ্য দ্রব্য দেওয়া হোক, বাসস্থান দেওয়া হোক, কোন সমস্ত কিছু ব্যবস্থা করা হোক, কিন্তু পানীয় জল যদি সঠিকভাবে না পায় তাহলে মানুষের কিছু পাওয়া হলো না। এই জায়গাতে জলের বিনিময়ে যদি সঠিক বিশুদ্ধ পানীয় জল না পাওয়া যায় তো স্বাভাবিক মানুষের শারীরিক বিভিন্নভাবে তাদের অসুস্থতার মধ্যে পড়তে হয়। এটাকে মাথায় রেখে বিগত 7 বছরে যে ভারতীয় জনতা পার্টির সরকার এটাতে 2018 সালে আসার পর থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যাতে বিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছানো যায়, বিনা পয়সার পানীয় জলের ব্যবস্থা করা যায়, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও যেখানে মাত্র 3% মধ্যে 2.5%-এর মধ্যে মানুষের কর্তব্যরত অবস্থায় রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়া এএসআই এর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃত এএসআই এর নাম সেবক চন্দ্র বিশ্বাস। পরিবারের অভিযোগ, খুনের শিকার হয়েছেন তিনি। ঘটনার বিবরণী জানা যায়, গত রবিবার বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ পুলিশ কর্মীকে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে এসে দেখতে পান মাথায় গুরুতর আঘাত। টানা 2 দিন জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন পুলিশ কর্মী সেবক চন্দ্র বিশ্বাস। কিন্তু পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার পরিবারের সন্দেহ কেউ তাকে আঘাত করেছে। বিলোনিয়া আদালতের বাইরে নাকি তিনি ডিউটিরত ছিলেন। আদালতে থাকা অন্যান্য লোকজন নাকি বলেছে এএসআই সেবক চন্দ্র বিশ্বাস হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু ঘটনাটি সন্দেহজনক বলে মনে হচ্ছে তার পরিজনদের কাছে। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর জিবি হাসপাতালের মর্গে থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানান অন্যান্য পুলিশ কর্মীরা। জানা যায়, গত কয়েকদিন আগে রামনগর পুলিশ ফাঁড়ি থেকে তিনি বিলোনিয়া আদালতে বদলি হয়েছিলেন। এর মধ্যে এই ঘটনা ঘটল। ঘটনাটা অ্যাকচুয়ালি উনি তো ডিউটিতে গিয়েছিলেন, বিলোনিয়া কোর্টে চাকরি করেন। হ্যাঁ, ওইখান থেকে আমার বোনের জামাই হয়। তো আমি বিজনেস করি, দোকানে ছিলাম। তো ফোন এসছে, মানে বিলোনিয়া হসপিটালে ওখানে অ্যাডমিট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে তো আমরা তো জানি না। আমরা তো দেখি মাথা একদম ফাটাফুটা, এখান থেকে রেফার করে দিয়েছে উদয়পুর হসপিটালে। আমরা ওখান থেকে জিবিতে আনলাম। পরদিনটা ডেড হয়ে গেল। জীবিতে আনার পর মৃত্যু হলো মানে কোন সময়? ওটা ওই জায়গাতে মানে ব্রেন ডেথ হয়ে গেছে, ডাক্তার বলেছে রেডি স্যার, ঠিক আছে। তো তখন মানে এত বড় আঘাতের ফলে কিভাবে ব্রেন ডেথ হয়ে গেল। ওনার স্ত্রীর অভিযোগ তাকে মাথার মধ্যে আঘাত করা হয়েছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয় হলো কি, এখন শুনেন, আপনি যদি ওই জায়গাতে থাকতেন, আপনার আত্মীয় যদি পরিজন যদি ওই জায়গা থাকতো, হ্যাঁ উনি তো দেখেননি বা আমিও দেখিনি, ঠিক আছে। একটা সন্দেহ, যার একটা সুষ্ঠু তদন্ত হয়, ওটার জন্য আবেদন করেছে হয়তো বা। দায়িত্বজ্ঞানহীনভাবে চলছে রাজধানীর ড্রপ গেট থেকে মিলন চক্র এলাকায় জাতীয় সড়ক সংস্কারের কাজ। জীবন ঝুঁকিতে পড়তে পারে পথচারীদের, কারণ নেই কোনো আলোর ব্যবস্থা এবং সতর্কতামূলক সাইনবোর্ড। জাতীয় সড়কের নিরাপত্তা প্রশ্নের মুখে। এদিকে শীতের দিন হওয়ায় রাস্তাঘাট কুয়াশাচ্ছন্ন হওয়া স্বাভাবিক, অপরদিকে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে রাস্তা সংস্কারের কাজ চলছে রাজধানীর ড্রপ গেট থেকে মিলন চক্র এলাকায়। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড না ঝুলিয়ে প্রতিদিন রাত 10টা থেকে শুরু হচ্ছে কাজ। সোমবার রাতে এলাকায় কাজ করার সময় এর দৃশ্য উঠে আসে। এলাকায় পাওয়া যায়নি কোনো ইঞ্জিনিয়ারকে। যতদূর খবর, কাজটি করা হচ্ছে পূর্ত দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে, কিন্তু ঠিকাদারের ভূমিকা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন। হোক রাতে বা দিনে, যে কোনো সময় কাজ করার আগে সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দিতে হয়। কিন্তু তা না করে এভাবে রাতের বেলা কাজ করার যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এলাকায়। কারণ গোটা এলাকায় রাতের বেলা দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পর তেমন কোনো আলোর ব্যবস্থা নেই। এক প্রকার ভাবে হিমশিম খেতে হয় যান চালকদের। তার মধ্যে
দ্বিচক্র যান উন্মুক্তভাবে যাতায়াত করে। প্রায় এলাকায় দুর্ঘটনা সংঘটিত হয়, কিন্তু এর মধ্যে রাস্তা সংস্কারের কাজের কারণে বড় সড়ক দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পথচারীরা। ঠিকাদার এবং পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে কাজ করার সময় নির্দিষ্ট সতর্কতামূলক নিয়মাবলী সম্পর্কে অবগত হয়ে কাজ করার প্রয়োজন বলে দাবি উঠছে। যদি তাদের কারণে কোনো ধরনের দুর্ঘটনা এলাকায় ঘটে, তাহলে এর জবাব তারা দিতে পারবে না, মানুষের জীবন সংকটেও করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন স্থানীয়রা। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ছুটে আসেন ঠিকাদার। তিনি জানান, এ বিষয়ে চিঠি দিয়ে অবগত করা হয়েছে ট্রাফিক দপ্তরকে, কিন্তু ট্রাফিক দপ্তর থেকে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তিনি কিছু করতে পারবেন না। আমরা পথে ভিসি রোড রাত দিনের বেলা কাজ হবে, দিনের বেলা? গাড়ি মানে এখানে প্রশাসন নাই, রোডের কোনো মানে ট্রাফিক ব্যবস্থা নাই, এইভাবে ট্রাফিক কোনো যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তো এটার দায়ভার কারা নিব? ট্রাফিক নাই না ভুল, আমরা চিঠি দেওয়া আছে ট্রাফিক দপ্তরে, ট্রাফিক আগে একটু আগে দেখে গেছে, আচ্ছা, তারা কন্টিনিউ রানিং এ থাকে। এইভাবে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে চিঠি দেওয়া আছে, তারা একটু আগে দেখে গেছে কাজ, তারা রানিং এ আছে। তো এখন যে এইভাবে বাইকটা একটু মানে চলাফেরা করতেছে, এটা লিয়ে কি তা কইবেন? আমিও অনেক কিছু থাকবো, আমি এটার ব্যাপারে কিছু বলতে পারতাম, কারণ আমরা যে কাজ করাইতেছি, আমরা ট্রাফিক দপ্তরে চিঠি দেওয়া আছে, তারা একটু আগে দেখে গেছে, তারা রানিং এ আছে। তবে কোনো দুর্ঘটনা ঘটলে এর জবাব দিতে পারবে না কেউ, এমনটাই মনে করছে অভিজ্ঞ মহল। স্যান্দন টিভি। 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা বাংলাদেশ স্বাধীনতার স্বাদ নেয়। তৎকালীন সময়ে ভারতীয় আর্মি সহ অন্যান্য সেনারা বাংলাদেশ গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল। তারপর থেকে বাংলাদেশের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালন করে। ভারতীয় আর্মির হেডকোয়ার্টারের ছবিতে রয়েছে পাকিস্তানের জেনারেল থেকে যুদ্ধ জয়ের স্বাক্ষর গ্রহণ করেছে ভারতীয় আর্মির জেনারেল। দীর্ঘ যুগ যুগ ধরে সে ছবি ছিল আর্মির হেডকোয়ার্টারের দেওয়ালে। সোমবার বিজয় দিবসে আর্মি হেডকোয়ার্টার থেকে সে ছবি সরিয়ে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি বলে অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভে সামিল হয় তারা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, এ ধরনের ন্যাক্কারজনক কাজের অত্যন্ত নিন্দা জানানো হচ্ছে। দাবি জানানো হচ্ছে আবার যাতে সে ইতিহাসের ছবি আর্মির হেডকোয়ার্টারে পুনঃস্থাপন করা হয়। তিনি আরো বলেন, দেশের ইতিহাস এভাবে মুছে ফেলার জন্য ভারতীয় জনতা পার্টি নীল নকশা এঁকেছে। এর তীব্র বিরোধিতা করে প্রদেশ যুব কংগ্রেস। এদিন বিক্ষোভ কর্মসূচিতে যুব কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ভারতবর্ষের ইতিহাস, যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির ইতিহাস, প্রচুর শহীদের রক্তে এই ফটোটাকে তারা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মূল কারণ হয়েছে তারা ভারতবর্ষের যে ইতিহাস, যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মি যে ইতিহাস লিখেছিল, সেই ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প। আমরা এই ন্যাক্কারজনক কাজে ধিক্কার জানাই। এই ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্রে আস্তে আস্তে তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প এবং একটি কালো নকশা এবং নীল নকশা আঁকছে, সেই নকশার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আন্দোলন করছে। দৃষ্টিহীনদের 8 দফা দাবিতে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের দ্বারস্থ হল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 8 দফা দাবিতে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার কাছে দৃষ্টিহীনদের শিক্ষাগত বিষয় এবং শিক্ষকদের সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান দাবি হল দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, অবিলম্বে যাতে স্নাতক ও স্নাতকোত্তর কয়েকজন শিক্ষক যাতে এই বিদ্যালয়গুলিতে পাঠায় তার জন্য দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, দৃষ্টিহীন যেসব ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্লেন বইয়ের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। পাশাপাশি দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্লেন বইয়ের ব্যবস্থা করতে হবে।
এর সঙ্গে শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে 5 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া দৃষ্টিহীনদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে 4% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এই সংরক্ষণ ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয় তারও দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এই নীতি মানা হচ্ছে না। এই নীতি যাতে কার্যকর করা হয় তার জন্য দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অফিস আদালতে দৃষ্টিহীনদের জন্য র্যাম্প ও বিশেষ শৌচালয়ের ব্যবস্থা করা হয়। অপর একটি গুরুত্বপূর্ণ দাবি হলো যারা দৃষ্টিহীন রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যাতে একজন আধিকারিক নিয়োগ করা হয়, এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করছেন, তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা এটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন, বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয় সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত। তো আমরা আজকে ওনাকে বলবো অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক। 2 নম্বর, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত, তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন তাদের জন্য বিশেষ 5 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারেন এই প্রশিক্ষণের মাধ্যমে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক তথা সংগঠনের প্রাক্তন চেয়ারপারসন বীরজিৎ সিনহা, রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সভাপতি অভিজিৎ সরকার, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কর্মকর্তারা। বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পার্লামেন্টে আইন করে সারা দেশে এক পঞ্চায়েতি আইন চালু করেছিলেন। আজকে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যাতে প্রত্যেক পর্যায়ে এলাকায় সংগঠন গড়ে তুলে মানুষকে পঞ্চায়েতি রাজ সম্পর্কে অবগত করা যায়, এমনটাই জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনে ছিল, এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েতি ব্যবস্থা কায়েম হয়েছে, 30স্তর পঞ্চায়েত ব্যবস্থা। এই বিষয়ে কংগ্রেস থেকে জনগণকে আরও বেশি করে সচেতন করা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে, তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের এই একটা শাখা সংগঠন গঠন করা হয়েছে। তা আমি বিশ্বাস রাখি অভিজিৎ সরকারের নেতৃত্বে আমাদের এই ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েতে এই পঞ্চায়েতি রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠন গড়ে উঠবে এবং যে উদ্দেশ্যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কায়েম হয়েছে ওইটা যাতে মানুষের সচেতন করে তুলবেন। মঙ্গলবার উদ্বোধন হল ধলাই জেলা ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী। অনুষ্ঠানটি হয় কমলপুর PM শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়া উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ সভাপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। বিধায়ক মনোজ কান্তি দেব বক্তব্য রেখে বলেন, মানুষকে বিজ্ঞানের প্রতি সচেতন করতে এবং বিজ্ঞানসম্মত আলোচনা করার জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটা মানুষের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, কারণ বিজ্ঞান ছাড়া পৃথিবী অচল। যুগ যুগ ধরে বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে ততই অগ্রগতি হয়েছে পৃথিবীর। তাই বিজ্ঞান মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিধায়ক। মাত্র 4 দিনের সময় নিয়ে এখানে মেলার আয়োজন করা হয়েছে, এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। যদিও এটা জেলাভিত্তিক প্রোগ্রাম, কিন্তু বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী আসার কথা ছিল, যদিও সবাই এখানে
এখনো এসে পৌঁছায়নি। মডেল নিয়ে অনেকে প্রতিস্থাপন করেছে। বিজ্ঞানের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি, মানুষকে বিজ্ঞানের প্রতি সচেতন করা, বিজ্ঞানসম্মত আলোচনা করা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের নৈতিক কর্তব্য। কমলপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়েছে, তাতে ব্যয় হবে 1,05,00,000 টাকা। মঙ্গলবার ভিত্তিপ্রস্তর সূচনা করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা। সঙ্গে ছিলেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দুলাল চন্দ্র দেব। তারা জানান আগামী মার্চ মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে। আগে সেখানে লাকড়ির দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়া করা হতো। এই ইলেকট্রিক চুল্লির কাজ সমাপ্ত হলে সেখানে বৃষ্টির মরশুমেও কোনো সমস্যা হবে না। ঠিকানাটা আগে ছিল নর্মালি আমরা যেভাবে করি লাকড়ি দিয়ে, এটা ইলেকট্রিক চুল্লি করা হয়েছে। শেষ ঠিকানার কাজ চলছে এখানে নতুন করে ইলেকট্রিক চুল্লি। 1,03,00,000 টাকা বাজেট দিয়ে আমাদের কাজ চলছে। আজকে ছাদ ঢালাইয়ের কাজ আমরা সবাই এসেছি এখানে সুন্দরভাবে আজ যেন হয়, তার জন্য আমরা সবাই এখানে উপস্থিত। কবে নাগাদ শেষ হবে? দেখুন 1-2 মাস তো লাগবেই। ছাদ ঢালাইয়ের পর 21 দিন থাকবে, তারপর আরও কিছু আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে। আমরা ধরে রাখতে পারি আর 2 মাস পর আমরা মেশিন সবাই সব এসে গেছে। মেশিনারি যেগুলি দরকার সবই এসে গেছে। জেনারেটার ফিটিং সহ বাকি কিছু কাজ এই ছাদের পর আরও কিছু তো কাজ আনুষঙ্গিক থেকে গেছে, সেগুলি আমাদেরকে করতে হবে। তার জন্য কম করেও আরও 2 মাস সময় দরকার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।